মুখে যতই গণতন্ত্র আর শান্তির বলিয়াও রাখ, বিশ্বমোড়ল মার্কিন যুক্তরাষ্ট্র চায় যুদ্ধ। যুদ্ধ তার নেশা, যুদ্ধ তার রক্তে। যুদ্ধ মানেই যে বিলিয়ন ডলারের বিজনেস। মার্কিন সমরাষ্ট্র বাণিজ্যের পেটে ভীষণ ক্ষুধা, আর এই ক্ষুধা মেটাতে অকারণে অনেক যুদ্ধ বাধাতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। কালের ইতিহাস তার সাক্ষী। ইউক্রেন যুদ্ধেও এভাবেই দুই হাতে মুনাফা লুটে চলেছে এই অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলো। যুদ্ধাস্ত্র ও সামরিক সরঞ্জামের বিশ্বব্যাপী যে বাণিজ্য, তার 39% নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্র। 2017 থেকে 2021 সালের মধ্যে বিশ্বব্যাপী অস্ত্র রফতানির 5% কমেছিল, ফলে তাদের ব্যবসাতেও এসেছিল মন্দা। ইউক্রেন যুদ্ধে এখন তাদের পোয়া 12। গত বছরের আগ পর্যন্ত ইউক্রেন যেখানে ছিল নগণ্য অস্ত্র আমদানিকারক, সেখানে 2022 সালে দেশটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ অস্ত্র আমদানিকারক দেশে পরিণত হয়। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের গবেষকরা জানান, ইউক্রেন যুদ্ধে পরোক্ষভাবে জড়িয়ে পড়া ইউরোপের দেশগুলোতে 2021 সালের তুলনায় 2022 সালে অস্ত্র আমদানি বেড়েছে 93%। ভবিষ্যতেও এই যুদ্ধ ইউরোপের দেশগুলোকে অস্ত্র আমদানি আরও বাড়াতে প্ররোচিত করবে। আর এভাবে যুদ্ধের জুজু যতদিন আছে, ততদিন অস্ত্র কারবারিদের রমরমা ব্যবসা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দেখিয়েছে বড় লবিস্ট বা তদবিরকারী নিয়োগ করে এই অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলো কিভাবে মার্কিন কংগ্রেসকে প্রভাবিত করে। এমনকি অপ্রয়োজনীয় যুদ্ধ বাঁধানোর ক্ষেত্রেও এরা ভূমিকা রাখে। এ ব্যাপারে খোদ মার্কিন প্রেসিডেন্ট আইজেনহাওয়ার সেই 1961 সালে সতর্ক করেছিলেন বিশ্ববাসীকে। তার সতর্কবাণী সত্যি প্রমাণ হয় দ্রুতই। যুক্তরাষ্ট্র ভিয়েতনাম যুদ্ধে জড়িয়ে পড়ে। অপ্রয়োজনীয় যুদ্ধে জড়ানোর সবচেয়ে বড় ও সাম্প্রতিক উদাহরণ হল ইরাক ও আফগানিস্তান যুদ্ধ। 20 বছর ধরে আফগানিস্তানের গণতন্ত্র চাষবাস করার প্রজেক্ট চালিয়ে শেষমেশ সেই তালেবানদের হাতে ক্ষমতা দিয়ে সটকে পড়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধের মূল কারণ হিসেবে আছে যে ন্যাটোর সম্প্রসারণবাদ নীতি। এর পেছনেও কলকাঠি নেড়েছে মার্কিন অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলো। ন্যাটো সম্প্রসারণের পক্ষে দীর্ঘদিন ধরেই তারা ওকালতি করে আসছে, অথচ উচ্চ পদস্থ মার্কিন নিরাপত্তা কর্মকর্তারা বহুবার সতর্ক করেছিলেন ন্যাটোর সম্প্রসারণ হবে অযথা উস্কানিমূলক। এটা করলে হাত গুটিয়ে বসে থাকবে না রাশিয়া, বরং পাল্টা প্রতিরোধমূলক ব্যবস্থা নেবে। স্নায়ুযুদ্ধ শেষে বিশ্বে অস্ত্রের চাহিদা কমে আসছিল। অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলো দেখলো এ তো মহাবিপদ। তখন তারা যেসব ছক কষেছিল তার অন্যতম ছিল ন্যাটোর সম্প্রসারণ। এতে তাদের জন্য একটি নতুন বাজার তৈরি হয়। 1996 সালে দ্য ইউএস কমিটি টু এক্সপ্যান্ড ন্যাটো নামে একটি পরামর্শক সংস্থা পর্যন্ত গড়ে ওঠে। ন্যাটোতে হাঙ্গেরি, পোল্যান্ড এবং চেক প্রজাতন্ত্রের মতো সাবেক কমিউনিস্টের মধ্যে ইউরোপীয় দেশগুলোর যোগদান আধুনিক সমরাস্ত্র নির্মাতা মার্কিন প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাপক লাভজনক প্রমাণিত হয়েছিল। ফিনল্যান্ড ও সুইডেনকে ন্যাটোতে যুক্ত করাও ছিল অস্ত্রের একটি বড় নতুন বাজার উন্মুক্ত করা। এখন তো ইউক্রেনকে ন্যাটোতে টেনে আনার চেষ্টা করতে না করতে একটা বড়সড় যুদ্ধ বেঁধে গেল। এটাও ধীরে ধীরে দৃশ্যমান হতে থাকে। ইউরোপের অনেক দেশ সমরাস্ত্র প্রযুক্তিতে এগিয়ে গেলেও অস্ত্রের ক্ষেত্রে সবাই মূলত আমেরিকার উপরে নির্ভরশীল। ইউরোপের সামরিক প্রযুক্তির 60%ই ইউরোপীয় ইউনিয়নের বাইরে থেকে আসে। গত বছরও ইউরোপীয় ইউনিয়ন প্রতিরক্ষা ব্যয় বৃদ্ধির জন্য 19,900 কোটি মার্কিন ডলারের অনুমোদন দিয়েছে। এই বিশাল পরিমাণ অর্থ পকেটে পুরতে তখন হামলে পড়ে সারা পৃথিবীর অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলো। এটা সত্যি, রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে বাঁচাতে যুক্তরাষ্ট্রের একটি নৈতিক দায়বদ্ধতাও রয়েছে। কিন্তু এটাও স্পষ্ট, অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলো যেভাবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিকে প্রভাবিত করছে, তা চলতে থাকলে সামনের দিনগুলোতে দেশটি আরও অনেক সশস্ত্র সংঘাতে জড়িয়ে পড়বে। আর আদতে লাভের গুড় চেটেপুটে খাবে অস্ত্র নির্মাণ প্রতিষ্ঠানগুলোই।